দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের সাম্প্রতিক ব্যবসা বাণিজ্যের যে হালচাল সেই দিক নিয়ে। আমাদের আলোচনায় উঠে আসবে ব্যাংক খাতের অবস্থা, দেশের মূল্যস্ফীতি এবং সেই সঙ্গে অর্থনীতির নানা বিষয়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এসএসপি গ্রুপের পরিচালক প্রনীল শামসাদ জাদিদ। জনাব প্রনীল শামসাদ জাদিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আপনাদের সবাইকে এবং এটিএন নিউজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আমরা একটু আলোচনার শুরুতেই যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এই মুহূর্তে অর্থনীতির যে সবচেয়ে যে বিষয়টি আপনাদের জন্য কিংবা যারা আপনার উদ্যোক্তা যারা আছেন তাদের সবার জন্য মাথা ব্যথার নতুন করে কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ঋণের সুদহার। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে ৯% মধ্যে আটকে ছিল ঋণের সুদহার, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক যে নতুন পদ্ধতিতে সুদহার নির্ধারণ করছে তাতে করে সেটি ছাড়িয়ে গেছে, ১৩-১৪তে গেছে এবং অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এটি হয়তো আরও বাড়বে। তো এই যে সুদের হার যে বেড়েছে, এতে করে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটার কী নেতিবাচক প্রভাব পড়ছে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। হঠাৎ করে যে সুদের হার বাড়লো, ডেফিনেটলি প্রত্যেকটা সেক্টরে এবং আমাদের সেক্টরেও এর একটা বিরূপ প্রতিক্রিয়া তো আছেই। কারণ আমাদের প্রতি মাসে যে নতুন করে যেই সুদের হারের কারণে যেই বাড়তি ইন্টারেস্টটা আমাদেরকে দিতে হবে, সেটার কারণে তো আমাদের ওভারঅল ব্যবসার উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। খরচ বাড়ছে, ইনকাম তো ওইরকমভাবে বাড়ছে না, কিন্তু খরচের একটা বাড়ছে। আমাদের যদি লাভ হয় বা না হয়, কিন্তু আমাদের সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু আমাদের দিতেই হবে। তো সামগ্রিকভাবে এটা আমাদের ব্যবসার উপর একটা চাপ সৃষ্টি করবে। জি, এই যে আপনি বললেন যে আপনাদের ব্যবসা বাণিজ্যের এটা বাড়তি খরচ যোগ করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যুক্তি হচ্ছে তারা যে এখন যে মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের যে বাড়তি দাম সেটিকে নিয়ন্ত্রণ করার জন্যই তারা সুদের হার বাড়িয়েছে, যাতে করে বাজারে টাকার প্রবাহটা কম পড়ে। কিন্তু আপনারা বলছেন যে উল্টো ঋণের সুদ হার বাড়ার কারণে আপনাদের উৎপাদন খরচ বাড়ছে এবং সেটি পরোক্ষভাবে মূল্যস্ফীতিকেই বাড়িয়ে দিচ্ছে নাকি? জি, অবশ্যই। মানে আমরা যদি প্রোডাকশন কম হয় এবং আমাদের ক্যাপাসিটি যদি কমে যায়, তাহলে তো এটা আলটিমেটলি আমাদের ব্যবসার উপরেই এবং টোটাল অর্থনীতির উপরেই চাপ ফেলছে। তো একটা নর্মাল প্রোডাকশনের প্রত্যেকটা খাতের উপরই তো এটা একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। তো আলটিমেটলি এটা তো আমাদের ব্যবসার জন্য কোনো হেল্পফুল হচ্ছে না। জি, এই যে এখন যে জিনিসপত্রের যে বাড়তি দাম, এতে করে মানুষ তো কেনাকাটাও মনে হয় আগের চেয়ে কমিয়ে দিয়েছে। এই মূল্যস্ফীতির কি ইম্প্যাক্ট পড়ছে আপনাদের? অনেকেই মনে করে যে এন্ড ইউজারের উপরই সব প্রেশার পড়ছে। আসলে তা তো পড়ছেই। এন্ড ইউজার যদি তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে আলটিমেটলি তো আমাদের ব্যবসার প্রোডাকশন কমবে, আমাদের ব্যবসা বাণিজ্যের যেই একটা বিকাশ হচ্ছিল সেটা কমবে। সব দিক থেকেই আমাদের চাহিদা কমে যাবে। চাহিদা কমবে, মানে চাহিদা কমলে তো যোগানও কমবে। তো আমাদের সেক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্ট কমে যাবে, আমাদের প্রোডাকশন কমে যাবে এবং আমাদের এই মুদ্রাস্ফীতি যদি এবং আমাদের ক্রেতাদের যদি আপনার ক্রয় ক্ষমতাটা কমে যায়, আমাদের আলটিমেটলি আমাদের উৎপাদনও কমে যাবে। তো ব্যবসার প্রতি একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যে আমরা তো জানি যে আপনার তো রেস্টুরেন্ট বিজনেসও আছে, আমরা জানি যে সেটি হচ্ছে এই জিনিসপত্রের বাড়তি দামের প্রভাব এই সেক্টরে কেমন পড়ছে এবং আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা না মানে চাওয়ার ফলেও আমাদের যে ফুড প্রাইস সেটা বাড়াতে হচ্ছে। অনেকে বল যে আচ্ছা জিনিসপত্রের দাম বেড়েছে, আপনারাও ফুড প্রাইস বাড়িয়ে দেন, কিন্তু আসলে মানুষের তো একটা ক্যাপাসিটি আছে। যেখানে আগে আমাদের 100 জন কাস্টমার আসতো, সেখানে সেটা কমে অলমোস্ট 50% কমে এসেছে, কারণ সবার ক্রয় ক্ষমতার ভিতরে তো থাকছে না। আমাদের যারা উদ্যোক্তাও আছি, রেস্টুরেন্ট উদ্যোক্তাও আছি, তারাও কিন্তু মানে চাইলেও পারছে না যে র মেটেরিয়ালটা কিনে যে প্রোডাকশন করার পরে যে অ্যাটলিস্ট কস্টটা আসবে, সেটার সাথে বাকি যে আদার ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আছে অ্যাড করার পর একটা তো মূল্য একটা করতে হয়। যদি আমাদের সমান সমান থাকে তাহলে তো আসলে মানে সেটাও টেকাতে পারছে না। আলটিমেটলি আসলে ক্রেতাই কমছে এবং আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আরেকটা বিষয় একটু প্রসঙ্গক্রমেই তো আসে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার
ইম্প্যাক্ট যে পড়েছিল এই সেক্টরে, সেটি আপনারা এখন কতখানি কাটিয়ে উঠতে পারছেন, বা এখন সেটার প্রভাব এখনো আছে কিনা? অবশ্যই আছে। যেহেতু একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা কখনোই কাম্য নয়। আমাদের একটা 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 মালিক কখনো চায় না যে তার রেস্টুরেন্টটা পুড়ে যায়, কারণ তার বিনিয়োগ থাকে, তার এমপ্লয়ি থাকে, তার সব কিছু একটা একটা উদ্যোক্তার স্বপ্ন থাকে। এবং এই অগ্নিকাণ্ডের ঘটার ফলে যেটা হয়েছে, মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। এবং তার পাশাপাশি গত বছর থেকে যেরকম একটা ডলার ক্রাইসিসের কারণে আমাদের ইম্পোর্টেড গুডের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, দাম বেড়ে গেছে। যেই জিনিসটা আমরা আগে ইম্পোর্টেড গুড স্পেশালি 2 টাকায় কিনতাম, সেটা এখন 10 টাকায় কিনতে হচ্ছে। পাশাপাশি আমাদের কাঁচা বাজারের দামও তো বাড়ছে দিন দিন, র মেটেরিয়ালসগুলো। মানে আলটিমেট মানে সব দিক দিয়ে মানে আমাদের দেশীয় প্রোডাকশনের খরচ বাড়ছে, আমাদের ইম্পোর্টের আইটেমের খরচ বাড়ছে, সব কিছুর উপরই প্রভাব। এবং এই ঘটার পর তো আরও আসলে এই সেক্টরটা প্রভাবিত। এবং শুধু সেটা না, আপনার কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসও আমাদের গত বছর থেকে মানে বাড়ছেই। গত বছর কিন্তু আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, এবছর ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়ছে। এই সবগুলো এলিমেন্টসই কিন্তু আমাদের রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসাও কিন্তু এগুলো প্রভাব পড়ে, বাট রেস্টুরেন্ট ব্যবসায় একটু বেশি প্রভাব পড়ছে। যে আপনি গরমের কথা বললেন, এই গরমের কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সেটা যদি রেস্টুরেন্ট ব্যবসা থেকেও যদি আমরা ধরি, যে খাবার হয়তো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি অন্য শিল্প কলকারখানারও তো উৎপাদন মনে হয় কমে যাচ্ছে, সেটি নিয়ে যদি একটু বলতেন। অবশ্যই। আমি যেটা বলবো যে ডিরেক্ট 50% আমাদের সেল কমে গেছে, কারণ আসলে মানুষ দুপুর বিকাল পর্যন্ত কিন্তু বের হতে চাচ্ছে না। এবং এমন না যে সন্ধ্যার পরেও যে খুব স্বস্তিদায়ক একটা ওয়েদার আমাদের চলে আসছে, তা না, একটা গুমোট ভাব থাকে। তো মানুষ তো আসলে রেস্টুরেন্টে শুধু খেতে যায় না, একটা বিনোদনেরও একটা অংশ। গিয়ে মানে মানুষ বের হয়ে যদি সেই কমফোর্টনেসটাই না থাকে এই গরমের কারণে, মানুষ আসলে বাসায় থাকছে বা বাইরে বের হচ্ছে না। তো এর বাদেও আমাদের যে প্রোডাকশনে যারা কাজ করে, তারা তো একটা গরম একটা পরিবেশের ভিতরই থাকে। তাদের জন্য আসলে কাজ করাটাও প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের স্কিল্ড ওয়ার্কার যারা আছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। সব কিছু মিলে গরমের প্রভাব মানে ভয়াবহ। জি জি, আপনাকে আরেক মানে এখন একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যবসা বাণিজ্যের সাম্প্রতিক হালচাল নিয়ে। আমাদের সঙ্গে আছেন এসএসপি গ্রুপের পরিচালক জনাব প্রনীল শামসিদ জাদিদ। জি জাদিদ, আমরা বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল, যে এই যে গরম চলছে, গরমের কারণে আপনাদের তো ব্যবসা বাণিজ্য একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, বেচা বিক্রি কমে যাচ্ছে, মানুষ বের হতে পারছে না। পাশাপাশি আরেকটা বিষয় জানি, এই গরমের কারণে কিন্তু প্রচুর লোডশেডিং হচ্ছে, এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিন্তু ব্যবসা বাণিজ্য প্লাস উৎপাদন কমে যাচ্ছে। তো এই যে গ্যাস বিদ্যুতের যে সংকট, সেটি আসলে আপনাদেরকে নতুন করে ভোগাচ্ছে কিনা? হ্যাঁ, জি অবশ্যই। আসলে সেটা তো গ্যাস বিদ্যুতের সংকট হলে তো একটা ব্যবসার প্রতি একটা ক্ষতি হয়, এবং আমাদের হাউস হোল্ড লিভিংয়ের ক্ষেত্রেও সেটা ক্ষতি হয়। এটা তো নতুন ইস্যু না। বাট রিসেন্টলি যেটা হয়েছে যে গরমটা এত বেশি যে মানুষের হয়তো বিদ্যুতের কনজাম্পশন, এসির কনজাম্পশন অনেক বেড়ে গেছে। কিন্তু আমি বলবো যে মানে আমাদের সরকার যথেষ্ট ব্যবসা বান্ধব। তারা যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এবং আমাদের মানে ব্যবসা বাণিজ্য রিলেটেড যেই সেক্টরগুলো আছে, সেখানে বিদ্যুতের যদি একটা নিরবিচ্ছিন্ন ব্যবস্থা করতে পারে, তাহলে আমি বলবো যে আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জি, আরেকটি বিষয় বলি, যেটি আপনি ইম্পোর্টের কথা বলছিলেন। তো আমরা তো দেখছিলাম যে অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ডলার সংকট। সেটি আসলে এখন কতখানি সহজ হয়েছে? সেটি কি সমস্যাটি কি আগের মতোই আছে, নাকি আপনারা ইদানিং একটু
তার চেয়ে একটু ভালো পরিস্থিতিতে আপনারা গিয়েছেন। তো ডলার সংকটের কারণে আপনারা কিভাবে জি, বাধাগ্রস্ত হচ্ছেন? হ্যাঁ, এটা ঠিক যে ডলার ক্রাইসিস একবারে কেটে যায়নি, বাট আমি বলবো যে নতুন বছর এবং এই ঈদের পরে আমার কাছে মনে হয় যে ডলার ক্রাইসিস একটু কমেছে। বাট হ্যাঁ, ইম্পোর্ট যে একবারে সম্পূর্ণরূপে যে খুব সহজভাবে আমরা এখন এলসি পাচ্ছি তা না, বাট থিংস আর গেটিং বেটার। আগের চেয়ে একটু ভালোর দিকে আগাচ্ছে, কিন্তু এটা এখনো সাফিসিয়েন্ট না। ডলার ক্রাইসিসটা আরও একটু যদি আমরা আগের মতো অবস্থায় ফিরে আসতে পারি, তাহলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে। যে আমরা তো দেখছি যে অর্থনীতি এই যেরকম নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সরকারও কিন্তু চাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের গতি আসলে আরও বাড়ুক। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, আপনারা আসলে সরকারের কাছে কি চান? মানে কোন কোন ধরনের সুযোগ সুবিধাগুলো পেলে এই আপনাদের অর্থনীতি কিংবা ব্যবসা বাণিজ্যের এখন যে আপনারা চাপ অনুভূত করছেন সেটা অনেকখানি কমে আসবে? না, অবশ্যই সরকার যথেষ্ট সহযোগিতাপূর্ণভাবেই চাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের প্রসার হোক, কিন্তু সরকারি যে সংস্থাগুলো আছে বা আমরা যেসব সংস্থাগুলো আমাদেরকে রয়েছে যে ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্য, তারা আসলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মানে যদি এরকম না হয় যে তারা একটা মানে আমাদেরকে একটা বাধাগ্রস্ত যদি না করে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যবসা বাণিজ্য আরও অনেক বাড়বে। না, সে কোন ধরনের মানে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, বিশেষ করে কি মানে বাড়তি ট্যাক্স, ভ্যাট এসবের? ভ্যাট ট্যাক্সের কথা আমি বলবো না, কারণ গত বছরই আমরা একটা অভূতপূর্ণ একটা সিদ্ধান্ত পেয়েছি যে ভ্যাটটা 15% থেকে, আমাদের রেস্টুরেন্ট ক্ষেত্রে ভ্যাটটা 15% থেকে যখন 5% এসেছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। গভর্নমেন্টের কিন্তু ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশনও অনেক বেড়েছে, তো এই দিক থেকে একটা সহযোগিতা পেয়েছে। আমি বললাম যে অন্যান্য যেসব সংস্থা আছে, যারা ধরেন মোবাইল কোর্ট থেকে শুরু করে অন্যান্য যেসব সংস্থা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, তারা আমাদেরকে একটা গাইডলাইন দেখ যে আমাদের এই কাজ করতে হবে, এই করলে আপনাদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড আদার্স ব্যবসা বাড়বে। তো তারা একটা এই গাইডলাইন যদি দিতে পারে, তাহলে আমাদের ব্যবসাগুলো সহজ হবে। আমরা নতুন উদ্যোক্তা তৈরি হতে আমাদের অনেক সুবিধা হবে এবং অনেকে এনকারেজমেন্ট পাবে যে না, আমরা ব্যবসা করতে আসলে আমরা সহযোগিতা পাই রাদার দেন প্রতিবন্ধকতা। যে আপনি তরুণ উদ্যোক্তার কথা বলছেন, তা আমরা কিন্তু ইদানিং দেখছি যে আপনাদের মতো অনেক তরুণ উদ্যোক্তা আসলে এখন এসছেন। আপনারা পড়াশোনা করে চাকরিতে না গিয়ে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা উদ্যোক্তা হচ্ছেন। তো এখন এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনারা কতখানি সহযোগিতা পাচ্ছেন, বা এবং কোন কোন ক্ষেত্রগুলোতে সরকার একটু হেল্প করলে পারে সেই তরুণ উদ্যোক্তা কিংবা নতুন উদ্যোক্তার সংখ্যা আরও বাড়তে পারে? জি, এটা তো আসলে অনেক দিন ধরেই আমাদের একটা আমাদের দেশে উদ্যোক্তা হতে চায়, তরুণরা উদ্যোক্তা হতে চায়, কিন্তু আমাদের দেশে ব্যাংক খাতগুলো আসলে তরুণদেরকে ওইভাবে লোন দিচ্ছে না বা উৎসাহিত করছে না। তো লোনটা কিন্তু আসলে তরুণ উদ্যোক্তাদের বেশি দরকার, মানে তার রাদার দেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদেরও তো দরকার আছে, কিন্তু একটা তরুণ উদ্যোক্তা যখন হতে যায়, তার হয়তো জমানো কিছু টাকা থাকে, কিন্তু সে তার যেটা ব্যবসা শুরু করতে যে সাফিসিয়েন্ট মানি সেটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে যদি আমি বলবো যে লোন থেকে শুরু করে এবং ব্যবসা শুরুর সময় যে লাইসেন্সগুলো থেকে শুরু থেকে এবং অন্যান্য সেক্টর, অন্যান্য যে খাতগুলো এটার সাথে ইনভলভ, সেগুলো যদি একটু সহজ করা হয়, তাহলে আমাদের দেশে তরুণ উদ্যোক্তা আরও অনেক বাড়বে এবং নতুন উদ্যোক্তা ক্রিয়েট না হলে কিন্তু আমাদের অর্থনীতি আগাবে না। জি, আপনারা তো সেকেন্ড জেনারেশন, আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনাদের ফার্স্ট জেনারেশন ছিল আপনাদের বাবা মারা। তো এখন আপনারা সেকেন্ড জেনারেশন হিসেবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্ভাবনাটাকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অনেক। আমরা যতই হতাশার কথা বলি বা বলি, আমাদের কিন্তু মানে অর্থনীতিটা বুমিং এবং পদ্মা সেতু হওয়ার পর পদ্মার ওপারে কিন্তু মানে অপার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। এবং বাংলাদেশে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু জনসংখ্যা অনেক, কনজাম্পশন, আপনি যে কোনো ধরনের ব্যবসা শুরু করলেই আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা সুবিধা আছে। অ্যাবসলিউটলি। এবং আমাদের দেশের জনসংখ্যা, অনেক দেশে মনে করে যে জনসংখ্যা একটা বাড়তি চাপ, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু আপনার একটা সম্ভাবনা। আপনি যে কোনো একটা মানে ব্যবসা শুরু করলে আপনার ক্রেতা কিন্তু আছে, মানে আপনার একেবারে যে ব্যবসা, আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে, আপনার মেধা খাটিয়ে যদি ব্যবসাটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার নিজের দেশের ভিতরেই ক্রেতার কিন্তু অভাব নেই, বাইরের দেশে তো আছে। এবং বাংলাদেশের যেটা আমি বলবো তরুণ উদ্যোক্তাদের, যে মানে আপনার রেমিটেন্স আনার রেমিটেন্স যাতে দেশে আসে, ওই রিলেটেড ব্যবসা যদি যত বেশি করা যাবে, আমাদের দেশ তত আগাবে।
তাতে করে ডলার সংকটটাও মনে হয় ডলার কেটে সংকটটাও যাবে। মানে অনেক কমে যাবে এবং আমাদের ইজি হবে যে আমাদের তরুণ উদ্যোক্তা শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে যেই সেক্টরগুলো থেকে আমরা ব্যবসা করতে পারি এবং রেমিটেন্স আনতে পারি বা ডলার থেকে শুরু করে যে ফরেন কারেন্সি আনতে পারি, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। জি, আমরা তো দেখছি যে তরুণ উদ্যোক্তাদের মধ্যে একটা বড় অংশই আসলে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করছে, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা বা খাবারের ব্যবসা দিয়ে। তো এর পাশাপাশি আর কোন কোন সেক্টরগুলোতে আসলে তরুণরা কাজ করতে পারে বা Definitely. নতুন উদ্যোক্তারা কাজ করতে পারে? বেশ কিছু এই সম্ভাবনাময় সেক্টর ক্রিয়েট হচ্ছে। ধরেন আমি বলবো যে যদি রেস্টুরেন্টই ধরি, যে আমি চাই যে মানে আমার নিজেরও একটা স্বপ্ন যে আমি আমার নিজস্ব ব্র্যান্ড হচ্ছে কি বাইরে নিয়ে যাব, মানে না রাদার দেন আমি বাইরের কোনো চেইন নিয়ে আসব। আমি আমার জন্য হচ্ছে গিয়ে সেটা গৌরবের হবে যে আমার চেইন বিদেশে গিয়েছে। তো এরকম সব সেক্টর থেকেই যদি মানে সবাই ট্রাই করে যে বিদেশে কি ধরনের অপরচুনিটিগুলো আছে যেগুলো আমাদের দেশে প্রোডাকশন হয়। আমি যেমন একটা উদাহরণ দিই, আমাদের দেশে শাকসবজি খুব বেশি প্রোডাকশন, আমাদের দেশে পতিত জমি আছে অনেক, বাইরে কিন্তু আমাদের দেশের মতো এত শাকসবজি হয় না। তো এগুলো যদি এক্সপোর্ট করা যায় এবং এভাবে যদি খুঁজে খুঁজে যে আমাদের দেশে যেগুলোর মানে প্রোডাকশন কস্ট কম কিন্তু বাইরের দেশের চাহিদা আছে, সেই রিলেটেড ব্যবসা যদি শুরু করা যায়, তাহলে একই দিকে তো হচ্ছে কি ফরেন কারেন্সিও আসবে এবং একটা সম্ভাবনাও ক্রিয়েট হবে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি, দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।